Hello friends, I am MD Harun Al Rashid and it's my YouTube channel Harun Bayojon. Today in this video I will discuss about the whole process of meiosis. So don't be late, let's start. প্রথমে আমরা আলোচনা করব যে মিওসিস জিনিসটা কি বা মিওসিস কোথায় হয়। দেখো প্রথমে মিওসিস শব্দটি এসেছে মিওসিস শব্দটি হচ্ছে মিওম বলে একটা শব্দ থেকে। মিওম কথার অর্থ হচ্ছে মিওম, মিওসিস কথাটি এসছে মিওম। মিওম শব্দ থেকে, যার কথার অর্থ হচ্ছে টু মেক স্মল, টু মেক স্মল। ওকে, মিওম কথা থেকে মিওসিস কথাটি এসছে। এই মিওসিস কথাটি কোথায়, এই মিওসিসটা কে আবিষ্কার করেছিল? বিজ্ঞানী ভন ব্যান্ডেন। ভন ব্যান্ডেন 1887, স্ট্রাসবার্জার 1888, সাটন 1900 and উইনওয়াটার 1900-এ প্রথম তোমার এই মিওসিস জিনিসটাকে পর্যবেক্ষণ করেছিল। জর্ন কোষে মিওসিস জিনিসটাকে পর্যবেক্ষণ করেছিল এই সায়েন্টিস্টগুলো। এরপরে বিজ্ঞানী গ্রেগরি মিওসিস 1 এবং মিওসিস 2-কে প্রথম পৃথক করেছিল। মিওসিস 1 এবং মিওসিস 2-কে প্রথম পৃথক করতে পেরেছিল। বিজ্ঞানী থমাস হান্ট মর্গান অর্থাৎ TH মর্গান প্রথম ক্রসিং ওভার এবং জেনেটিক রিকম্বিনেশন, প্রথম ক্রসিং ড্রসোফিলা মাছির মধ্যে ক্রসিং ওভার অ্যান্ড জেনেটিক রিকম্বিনেশনকে ডিসকভার করেছিল। জেনেটিক রিকম্বিনেশনকে ব্যবহার করেছিল। বিজ্ঞানী ফর্মার অ্যান্ড মুর 1905, ফর্মার অ্যান্ড মুর 1905 প্রথম মিওসিস শব্দটি ব্যবহার করেছিল। তার মিওসিস শব্দটি এসছে মিওম শব্দ থেকে, যার অর্থ হচ্ছে টু মেক স্মল। ভন ব্যান্ডেন, স্ট্রাসবার্জার, সাটন অ্যান্ড উইনওয়াটার প্রথম মিওসিসকে স্টাডি করেছিল। এরপরে গ্রেগরি তোমার মিওসিসকে দুটো ভাগে ভাগ করে, মিওসিস 1 এবং মিওসিস 2। TH মর্গান প্রথম মিওসিস 1-এর ক্রসিং ওভার এবং জেনেটিক রিকম্বিনেশন ডিসকভার করেছিল। যেন ফার্মার অ্যান্ড মুর প্রথম মিওসিস শব্দটিকে প্রমাণ করেছিল। তাহলে মিওসিস জিনিসটা কি? এবার হচ্ছে পয়েন্ট হচ্ছে যে মিওসিস কোথায় ঘটে। মিওসিস কোথায় ঘটে? তো মিওসিস মেনলি কোথায় ঘটে? যে কোনো জার্ম সেলে মিওসিস হচ্ছে একটা জার্ম সেল, বিশেষ করে প্রাইমারি স্পারমাটোসাইট। হিউম্যানের ক্ষেত্রে প্রাইমারি স্পারমাটোসাইট যে টেস্টিসে অবস্থিত এবং যেখান থেকে তোমার স্পার্ম তৈরি হচ্ছে, বা তোমার প্রাইমারি উসাইট যেখান থেকে এগ তৈরি হচ্ছে সেখানে ঘটে। বা তোমার এদের ক্ষেত্রে স্পোরাঞ্জিয়াম, মাইক্রোস্পোরাঞ্জিয়াম, প্ল্যান্টদের ক্ষেত্রে মাইক্রোস্পোরাঞ্জিয়াম যেখান থেকে মাইক্রোস্পোর মাদার সেল, সেখান থেকে মাইক্রোস্পোর বা পুংরেণু উৎপন্ন মাইক্রোস্পোর। আবার হচ্ছে মেগাস্পোরাঞ্জিয়াম যেখান থেকে মেগাস্পোর মাদার সেল তৈরি হচ্ছে, যেখান থেকে মেগাস্পোর অর্থাৎ স্ত্রীরেণু উৎপন্ন হচ্ছে। এই জনন কোষের ক্ষেত্রে তোমার মিওসিস ঘটছে। এবার আমরা বলবো মিওসিসের টাইপস কত রকমের, কত ধরনের মিওসিস পাওয়া যায়। প্রথম হচ্ছে কি, এক নম্বর হচ্ছে গ্যামেটিক মিওসিস। তো গ্যামেটিক মিওসিসটা হচ্ছে যেখানে তোমার গ্যামেট ফর্মেশন হবে,
বিশেষ করে হায়ার প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমালসের মধ্যে যেখানে গ্যামেট ফর্মেশনকারী মিওসিসকে গ্যামেট ফর্মেশন যেখানে হচ্ছে সেটা হচ্ছে গ্যামেটিক মিওসিস। 2 নম্বর হচ্ছে জাইগোটিক মিওসিস। জাইগোটিক নিম্ন শ্রেণীর উদ্ভিদ বা প্রাণীতে তোমার জাইগোট তৈরি হওয়ার পরে সঙ্গে সঙ্গে মিওসিস তৈরি হয়। জাইগোট এবং জাইগোটটা আবার সঙ্গে সঙ্গে এটা শৈবালের ক্ষেত্রে এবং ফাঙ্গাসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এদের জাইগোট তৈরি হয়। জাইগোট তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে মিওসিস হবে, আবার তোমার এখানে কী তৈরি করবে, সেখানে স্পোর বা রেণু, হ্যাপ্লয়েড স্পোর বা রেণু তৈরি করবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে স্পোরিক মিওসিস। স্পোরিক মিওসিস যেখানে কি হয় তোমার এটা স্পোরিক মিওসিসটা ফার্নের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে, ফার্নের ক্ষেত্রে। আর জাইগোটিক মিওসিস বিশেষ করে অ্যালগে, শৈবালের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে, ফাঙ্গাসের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। তো স্পোরিক মিওসিস কি হচ্ছে তোমার, যে ফার্নের ক্ষেত্রে রেণুমাতৃ কোষ অর্থাৎ স্পোর মাদার সেল থেকে, স্পোর মাদার সেলটা যে 2n নম্বর ডিপ্লয়েড, সেখান থেকে সেটা ডিভাইড হওয়ার ফলে সেখানে স্পোর বা রেণু তৈরি হচ্ছে, হ্যাপ্লয়েড রেণু তৈরি হচ্ছে। এটা অঙ্কুরোদ্গম হওয়ার পর গ্যামেটোফাইটিক প্ল্যান্ট ফর্মেশন করে থাকে। তাহলে এবার দেখি আমরা মিওসিসের সংজ্ঞা কি। এনসিইআরটি বইয়ে কি আলোচনা করা হয়েছে মিওসিস সম্পর্কে। বলছে দ্য প্রোডাকশন অফ দ্য অফস্প্রিং বাই সেক্সুয়াল রিপ্রোডাকশন ইনক্লুড দ্য ফিউশন অফ 2 gametes each with complete haploid set of chromosomes. Gametes are formed from a specialized diploid cell. তাহলে বললো অফস্প্রিং কীভাবে প্রোডাকশন হচ্ছে। ধরে নাও এখানে অফস্প্রিং বলতে ধরে নাও ফাদারের রয়েছে 2n = 46, মাদারের রয়েছে 2n = 46। তো গ্যামেট যখন ফর্মেশন হবে সেটা যেহেতু গ্যামেট হচ্ছে রিডাকশন, মিওসিস রিডাকশন ডিভিশন, তাই এখানে N23 ফর্মেশন হবে, N23। এর ক্ষেত্রেও কী হচ্ছে একই জিনিস, গ্যামেট ফর্মেশন হবে 23, আবার N = 23। এবার এই দুটো গ্যামেট পরস্পরের সঙ্গে মেশার ফলে তোমার তৈরি হচ্ছে আবার 2n = 46। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্রোমোজোম সংখ্যা প্যারেন্টাল জেনারেশন এবং অফস্প্রিং জেনারেশনের ক্রোমোজোম সংখ্যাটা কী থাকছে, সেম থাকছে। কার মাধ্যমে? এই মিওসিসের মাধ্যমে। তো এইভাবে তোমার ডিপ্লয়েড অর্গানিজম থেকে মিওসিসের মাধ্যমে আবার নতুন ডিপ্লয়েড অর্গানিজম তৈরি হচ্ছে। এবং এই গ্যামেটস আর ফর্ম ফ্রম স্পেশালাইজড ডিপ্লয়েড সেল। এবার গ্যামেট কোথা থেকে তৈরি হচ্ছে? স্পেশালাইজড ডিপ্লয়েড সেল থেকে তৈরি হচ্ছে, যেমন সেটাকে আমরা বলছি কি জার্ম সেল বলা হচ্ছে। This specialized kind of cell division that reduce the chromosome number by half. কিন্তু এক্ষেত্রে কী হচ্ছে দেখো, স্পেশালাইজ অর্থাৎ যেখানে আমার প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে স্পার্ম তৈরি হলো, শুক্রাণু, এবং প্রাইমারি উসাইট থেকে এখানে এগ তৈরি হচ্ছে। তো স্পেশালাইজ সেল থেকে রিডাকশন ডিভিশন করছে, অর্থাৎ যেখানে ক্রোমোজোম সংখ্যাটা কমে যাচ্ছে। দিস কাইন্ড অফ ডিভিশন ইজ কল্ড মিওসিস। তাহলে এখানে বলছে যে এক ধরনের স্পেশাল টিস্যু থেকে, স্পেশাল টাইপ অফ সেল থেকে রিডাকশন ডিভিশনের মাধ্যমে গ্যামেট প্রোডাকশন হচ্ছে। এই গ্যামেট প্রোডাকশন হওয়ার পদ্ধতিটাকে বলা হচ্ছে আমাদের মিওসিস। মিওসিস এনশিওর দ্য প্রোডাকশন অফ হ্যাপ্লয়েড ফেজ। মিওসিস কী করছে? ডিপ্লয়েড থেকে তোমার হ্যাপ্লয়েড ফেজ ফর্মেশন করছে ইন দ্য লাইফ সাইকেল অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন অর্গানিজম। আর এটা ঘটছে কোথায়? যৌন জননকারী অর্গানিজম, অর্থাৎ তোমার সেক্সুয়াল রিপ্রোডাকশন মেল এবং ফিমেল অর্গানিজমের ক্ষেত্রে এই জিনিসটা ঘটছে। Whereas fertilization restore the diploid phase। আমরা দেখতে পেলাম এখানে যে আমাদের প্যারেন্টাল জেনারেশনে 46 ক্রোমোজোম নম্বর ছিল, গ্যামেটিক জেনারেশনে আবার 23 হলো, আবার ওদের মধ্যে যখন নিষেক ঘটলো তার ফলে আবার তোমার কিন্তু ডিপ্লয়েড কন্ডিশনটা রিস্টোর হয়ে গেল। উই কাম অ্যাক্রস মিওসিস ডিউরিং গ্যামেটোজেনেসিস। তাহলে কখন মিওসিস ঘটছে? গ্যামেটোজেনেসিস সময়, যখন গ্যামেট তৈরি করতে হবে, অর্থাৎ স্পার্ম এগ ফর্মেশন করতে হবে, তখন এটা ঘটে। দিস লিডস টু দ্য ফর্মেশন অফ হ্যাপ্লয়েড গ্যামেট, যার ফলে কী করে এখানে হ্যাপ্লয়েড গ্যামেট N23 হ্যাপ্লয়েড গ্যামেট ফর্মেশন হলো। এরপর আমরা আসবো মিওসিসের বৈশিষ্ট্য কি। মিওসিস কী কী ঘটনা এখানে মিওসিসে ঘটে? তো নর্মালি আমরা মিওসিসকে দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে মিওসিস দুটো স্টেজ, মিওসিস 1 এবং মিওসিস 2।
মিওসিস 1 কে বলা হচ্ছে রিডাকশন স্টেজ বা হেটারোটাইপিক ডিভিশন। এটাকে বলা হয় রিডাকশন অর হেটারোটাইপিক ডিভিশন। আর মিওসিস 2 কে বলা হচ্ছে তোমার ইকুয়াল ডিভিশন অর হোমোটাইপিক কেন? এখানে হচ্ছে ক্রোমোজোম নাম্বার 2n থেকে n হয়ে যাচ্ছে, কিন্তু এখানে নর্মাল কি হচ্ছে, এখানে কিন্তু ক্রোমোজোম নাম্বার n থেকে nই থেকে যাচ্ছে। শুধু এখানে কি হচ্ছে, ক্রোম্যাটিডের তাহলে এই জায়গায় হচ্ছে আমার মিওসিস 1 হচ্ছে সেপারেশন অফ ক্রোমোজোম, এবং সেই ক্রোমোজোমটা কি হচ্ছে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড কনভার্ট হচ্ছে। আর এখানে হচ্ছে সেপারেশন অফ ক্রোম্যাটিডের সেপারেশন করছে, ক্রোমোজোম নাম্বারটা সেম থাকছে। ওকে, এই জন্য এটাকে ইকুয়াল ডিভিশন বা হোমোগ্যামেটিক ডিভিশন বলা হয়ে থাকে, এবং সেটাকে আমরা বলছি হেটারোগ্যামেটিক ডিভিশন। এবার এই মিওসিসকে আমরা মেনলি ভাগ করে থাকি দুটো ভাগে, মিওসিস 1, মিওসিস 2। তো মিওসিস 1 এর ক্ষেত্রে আমরা ভাগ করি পাই আবার কি একটা ইন্টারফেজ, তারপর হচ্ছে প্রোফেজ, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1, সাইটোকাইনেসিস। এই প্রোফেজ 1কে আবার আমরা ভাগ করি কত ভাগে, 5টা প্রধান ভাগে ভাগ করে থাকি। প্রথমে হচ্ছে লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন অ্যান্ড ডায়াকাইনেসিস। এই ফেজটা হচ্ছে মিওসিসের সবচেয়ে লংগেস্ট ফেজ 6। তাহলে মিওসিস 1কে আমরা ভাগ করলাম প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1 অ্যান্ড সাইটোকাইনেসিস 1। যেখানে প্রোফেজকে আগে আমরা সাবডিভাইড করলাম লেপটোটিন, জাইগোটিন, প্যাকিটিন, ডিপ্লোটিন অ্যান্ড ডায়াকাইনেসিস। যেখানে মিওসিস 2টা রয়েছে প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2, সাইটোকাইনেসিস 2, যেখানে প্রোফেজ স্টেজটা খুব শর্ট পিরিয়ডের জন্য হয়ে থাকে। তো মিওসিসের বৈশিষ্ট্যগুলো কী কী থাকে? তাই মিওসিস ইনভলভস 2 সিকোয়েন্সিয়াল সাইকেল অফ নিউক্লিয়ার অ্যান্ড সেল ডিভিশন কল্ড মিওসিস 1 এবং মিওসিস 2। দুটো ডিভিশন হচ্ছে, তার মিওসিস 1কে আমরা রিডাকশন ডিভিশন, হেটারোটাইপিক, মিওসিস 2 হোমোটাইপিক অর ইকুয়াল ডিভিশন আমরা বলে থাকলাম। এবং এখানে একবার মাত্র কী হয়, ডিএনএ ইন্টারফেস দশায় শুধুমাত্র একবারই ডিএনএ রেপ্লিকেশন হয়। মিওসিস 1-এর জন্য বা মিওসিস 2-এর জন্য আলাদা ডিএনএ রেপ্লিকেশন হয় না, সেখানে একবার মাত্র ডিএনএ রেপ্লিকেশন হয়ে থাকে। Meiosis 1 is initiated after the parental chromosome have replicated to produce identical sister chromatids at the S phase. তাহলে এখানে এস ফেজের মধ্যে একমাত্র আইডেন্টিক্যাল সিস্টার ক্রোমোজোম ডুপ্লিকেশন ঘটে বলছি আমরা। সিনথেসিস ফেজ, ইন্টারফেজের এস ফেজে ক্রোমোজোমগুলো ডুপ্লিকেশন ঘটছে। তারপর হচ্ছে মিওসিস ইনভলভস পেয়ারিং অফ হোমোলোগাস ক্রোমোজোমগুলো কী হচ্ছে, পেয়ার হচ্ছে, যেটাকে আমরা জেনেটিক রিকম্বিনেশন বলছি। তারপর নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে তোমার খণ্ডাংশের বিনিময় ঘটছে। 4 হ্যাপ্লয়েড সেলস আর ফর্মড অ্যাট দ্য এন্ড অফ মিওসিস। মিওসিস শেষে 4টে হ্যাপ্লয়েড সেল ফর্মেশন হচ্ছে। তারপর মিওসিস বিভাজনের আরেকটি পয়েন্ট হচ্ছে, মিওসিস এখানে ক্রোমোজোমাল ডিভিশন একবার ঘটে। ক্রোমোজোমাল ডিভিশন এটা অনলি সিঙ্গেল টাইম ঘটছে, বাট কিন্তু নিউক্লিয়ার অ্যান্ড সাইটোপ্লাজম ডিভিশন, যেটাকে আমরা ক্যারিওকাইনেসিস বলছি, নিউক্লিয়ার অ্যান্ড সাইটোপ্লাজমিক ডিভিশনটা 2 টাইমস ঘটছে। মনে রাখবে, যেখানে ক্রোমোজোমের ডিভিশনটা একবারে ঘটে, কিন্তু নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের ডিভিশনটা দুইবার ঘটে থাকে।
এবং যে কোষগুলো তৈরি হয় সেই কোষগুলো পিতৃজনু থেকে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বহন করে থাকে। আর্কিয়া বা ব্যাকটেরিয়াতে মিওসিস কোষ বিভাজন, যেখানে তোমার যৌন জনন দশা নেই সেক্ষেত্রে কিন্তু মিওসিস কোষ বিভাজন ঘটে না। যেমন আর্কিয়ার ক্ষেত্রে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, এদের ক্ষেত্রে মিওসিস কোষ বিভাজন ঘটে না, শুধুমাত্র মাইটোসিস কোষ বিভাজন ঘটে থাকে। এরপর আমরা দেখব মিওসিস 1 এবং মিওসিস 2। যেটা আগে বললাম যে মিওসিস 1কে আমরা প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ ভাগ করলাম। তার মধ্যে প্রোফেজ 1কে আবার তোমার লেপটিন, জাইগোটিন, প্যাকেটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস 4টে স্টেজে আমরা ভাগ করি। এবার চলো আমরা প্রত্যেকটা স্টেজ সম্পর্কে ধীরে ধীরে ডিটেলসে আলোচনা করি। তাহলে মিওসিস 1-এ আমরা প্রথমে আসছি মিওসিস 1 প্রথমে পড়বো আমরা ক্যারিওকাইনেসিস 1। মিওসিস 1-এর আমরা ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে যেখানে নিউক্লিয়াসের ডিভিশন হবে, ক্যারিওকাইনেসিস 1। এই ক্যারিওকাইনেসিস 1-এর মধ্যে প্রথমে রয়েছে প্রোফেজ 1 ফেজ, সবচেয়ে লংগেস্ট যে ফেজ মিওসিস কোষ বিভাজনে তার সেটা হচ্ছে তোমার প্রোফেজ 1। The prophase of the first meiotic division is typically longer and more complex when compared to the prophase of mitosis. তো মাইটোসিসের যে প্রোফেজ রয়েছে সেখান থেকে মিওসিসের প্রোফেজটা অনেক বেশি কমপ্লেক্স এবং অনেক বেশি লঙ্গার। ইট হ্যাজ ফার্দার সাবডিভাইডেড ইন্টু লেপটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন অ্যান্ড ডায়াকাইনেসিস। এই 5টা সাব ফেজে ডিভাইড করা হয়েছে। তো প্রথমে আসি আমরা লেপটোটিন। লেপটো কথার অর্থ হচ্ছে থিন, এবং লেপটো বিকজ ইনিশিয়ালি দ্য ক্রোম্যাটিন ইজ থিন, কারণ এই যে লেপটোটিন দশায় ক্রোমোজোমগুলো এরকম পাতলা হয়ে যায়, পাতলা থ্রেড, লং থিন, এবং ক্রোমোজোমগুলোর উপরে এক ধরনের ক্রোমোমিয়ারগুলো বিডের মতো বা পুঁতির মালার মতো অবস্থান করে। এখানকার ক্রোমোজোমগুলোর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ক্রোমোজোমগুলো হবে থিন এবং লং, এবং ক্রোমোজোমাল বিট যেগুলো পুঁতির মালা বলি সেগুলো লম্বভাবে অবস্থান করবে হলো, এবং ক্রোমোজোমের যে প্রান্তগুলো রয়েছে সেগুলো সেন্ট্রিওলের দিকে থাকবে। তাই এটাকে বলা হচ্ছে বোকে স্টেজ বা বাকেট স্টেজ বলা হয়ে থাকে। এটাকে বলা হয় কি বিজ্ঞানী ডার্লিংটন এটাকে বাকেট স্টেজ বা বাকেট স্টেজ কথাটা বলে বা বোকে স্টেজকে বলেছে বিজ্ঞানী ডার্লিংটন। কেন বলেছে? কারণ এখানকার ক্রোমোজোমের প্রান্তগুলো সেন্ট্রিওলের দিকে অবস্থান করে। তাহলে দ্য ক্রোমোজোম বিকাম গ্র্যাজুয়ালি ভিজিবল আন্ডার দ্য লাইট মাইক্রোস্কোপ। কেন এগুলো দেখতে পাওয়া যায়? কারণ ক্রোমোজোমগুলো লম্বা হয়, পাতলা হয়, এবং ক্রোমোজোমগুলোতে পুঁতির মালার মতো ক্রোমোমিয়ারগুলো অবস্থান করে থাকে। দ্য কম্প্যাকশন অফ ক্রোমোজোম কন্টিনিউ থ্রুআউট লেপটিন, দিস ইজ ফলোড বা সেকেন্ড স্টেপ। হ্যাঁ, এবার হচ্ছে কি এখানে কী ঘটনা ঘটছে দেখো। তার নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোমগুলো ঘনীভূত হতে থাকে এবং ক্রোম্যাটিন জালিকাগুলো লম্বালম্বি হয়ে একটা পাতলা সুতোর মতো অংশ গঠন করা হয়, এবং সুতোর মতো অংশতে ক্রোমাটিনের দৈর্ঘ্য অসংখ্য পুঁতির মতো গঠন, অর্থাৎ ক্রোমোমিয়ারগুলো সারিবদ্ধভাবে থাকে। এই স্টেজ সেন্ট্রালের দিকে তোমার ক্রোমোজোম প্রান্তগুলো থাকে বলে এটাকে বাকেট স্টেজ বা বোকে স্টেজ বলা হয়ে থাকে। এটা অ্যানিমালদের ক্ষেত্রে বিশেষ করে হয়, কিন্তু অ্যানিমালদের ক্ষেত্রে হচ্ছে, উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু এই বাকেট স্টেজটা হয় না। খুব রেয়ার কেসে যখন হয় তখন সেই টার্মটাকে আমরা ইউজ করি, প্ল্যান্টদের ক্ষেত্রে সেই টার্মটাকে আমরা ইউজ করি তোমার সাইনেজেসিস। মানে প্ল্যান্ট অ্যানিমালদের ক্ষেত্রে ক্রোমোজোমের প্রান্তগুলো সেন্ট্রিওলের দিকে অবস্থান করে, যেটাকে আমরা বাকেট স্টেজ বলে থাকি। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে সেরকম হয় না, তবে কিছু কিছু ক্ষেত্রে হয়, তখন সেটাকে আমরা সাইনেজেসিস বলে হয়ে থাকে।
এই অবস্থাতে কী হয়, নিউক্লিয় পর্দা এবং নিউক্লিয়াস সুস্পষ্টভাবে দেখা যায়। ক্রোমোজোমের দৈর্ঘ্য, সেন্ট্রোমিয়ার অবস্থান থেকে সমস্ত ক্রোমোজোমগুলো চেনা যায়, অর্থাৎ ক্রোমোজোমগুলো এখানে ভালো স্পষ্টভাবে দেখা যায়। এর পরবর্তী চলে আসছে আমাদের জাইগোটিন। জাইগোটিন শব্দ থেকে বুঝতে পারছো জায়গা স্তরে হবে, অর্থাৎ দুটো ক্রোমোজোম পরস্পরের সঙ্গে যুক্ত হবে। জাইগো মিনস হচ্ছে পেয়ার, অর্থাৎ জোড়া লাগা। This process is pairing of paternal chromosome with maternal chromosome. This is called synapse. তাহলে এই যে ক্রোমোজোমগুলো জোড়া লাগছে, এই দুটো কোথাও ক্রোম্যাটিড পরস্পরের সঙ্গে এবার দুটো ক্রোমোজোম জোড়া লাগবে, এবং জোড়া লাগবে তো কার জন্য হচ্ছে, এটা সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স বলে যে রাসায়নিক পদার্থ বা প্রোটিন মেটেরিয়ালটা রয়েছে সেটার মাধ্যমে হচ্ছে। এবং এখানে কি রয়েছে, রিকম্বিনেশন নোডিউল। এই যে এটা বলে রিকম্বিনেশন, এই রিকম্বিনেশন নোডিউল ফর্মেশন হচ্ছে, রিকম্বিনেশন নডিউল দ্বারা এটা হয়ে থাকে। তাহলে এখানে কি হয় যে দুটো হোমোলোগাস ক্রোমোজোম পরস্পরের সঙ্গে সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স দ্বারা যুক্ত হয়, এটাকে আমরা বলছি বাইভ্যালেন্ট স্টেজ বলা হয়ে থাকে বা ডায়াড বলা হয়। এবার এই যে পেয়ারিং হচ্ছে, অর্থাৎ পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে আছে, পরস্পরের সঙ্গে যুক্তরা তিনভাবে হয়ে থাকে। একটা হচ্ছে এক নম্বর হচ্ছে প্রো টার্মিনাল পেয়ারিং। এর মানে হচ্ছে এখানে ক্রোমোজোমগুলো প্রান্তের দিকটা প্রথমে তোমার মানে জয়েন্ট হবে, পেয়ারিং হবে, তারপর সেন্টারের দিকে পেয়ারিংটা হবে। 2 নম্বর হচ্ছে প্রোসেন্ট্রিক, এখানে প্রথমে সেন্ট্রোমিয়ার অংশটা পেয়ারিং হবে, তারপরে তোমার প্রান্তিকটা পেয়ারিং হবে। আর 3 নম্বর হচ্ছে র্যান্ডাম পেয়ারিং, অর্থাৎ যে কোনো জায়গা থেকে পেয়ারিংটা শুরু হতে পারে। তার এটা কার দ্বারা হলো, এখানে জায়গা ওখানে তৈরি হলো কি, সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স। এই সাইন্যাপটোনিমাল কমপ্লেক্সের মাধ্যমেই তোমার কি দুটো ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোম পরস্পরের সঙ্গে যুক্ত হওয়ার ফলে বাইভ্যালেন্ট বা ডায়াড তৈরি করলো। ক্লিয়ার? যেখানে বাইভ্যালেন্ট বা টেট্রাড তৈরি হলো। এরপর নেক্সট হয়ে গেল প্যাকেটিন উপদশা। হাউএভার প্যাকেটিন শব্দের অর্থ কি, প্যাকেটিন হচ্ছে প্যাকেট হয়ে যাওয়া, অর্থাৎ এখানে মেন উদ্দেশ্য হচ্ছে ক্রসিং ওভার ঘটা, দুটো নন সিস্টার ক্রোম্যাটিডের মধ্যে ক্রসিং। এখানে দেখো এটা হচ্ছে একটা হোমোলোগাস পেয়ার অফ ক্রোমোজোম। এই দুটো হোমোলোগাস পেয়ারের ব্লু অ্যান্ড রেডকে বলা হচ্ছে নন সিস্টার ক্রোম্যাটিড, এবং দুটো ব্লু বা দুটো রেডকে বলা হচ্ছে সিস্টার ক্রোম্যাটিড। এখানে নন সিস্টার ক্রোম্যাটিডের মধ্যে ক্রোমোজোমের খণ্ডাংশের বিনিময় ঘটবে। তো প্যাকেটিন স্টেজে কী হচ্ছে, ক্রোমোজোমগুলো আলাদাভাবে লক্ষ্য করা যায়, এটাকে বলা হচ্ছে তোমার টেট্রাড স্টেজ। চারটা আলাদা ক্রোম্যাটিড লক্ষ্য করা যাচ্ছে বলে এটাকে আমরা টেট্রাড অবস্থা বলে থাকি। তাহলে প্রথমে কী হয়েছে, প্রথমে এই যে তোমার রিকম্বিনেন্ট নডিউল, এটাকে বলে রিকম্বিনেন্ট নডিউল। এই রিকম্বিনেন্ট নডিউলের মাধ্যমে কী হচ্ছে, এই রিকম্বিনেন্ট যে জায়গায় ফর্মেশন হবে, এখানে রিকম্বিনেশন হয়েছে, যে জায়গায় রিকম্বিনেন্ট নোডিউল ফর্মেশন হবে সেই জায়গা থেকে তোমার ক্রসিং ওভার শুরু হবে, অর্থাৎ জেনেটিক রিকম্বিনেশনের কাজটা শুরু হবে। The first 2 stages of prophase 1 are relatively short-lived compared to the next stage. তাহলে আমার লেপ্টোটিন এবং জাইগোটিন তুলনামূলক ছোট স্টেজ, যেখানে প্যাকেটিনটা অনেকটা লং স্টেজ। During this stage, the 4 chromatids of each bivalent chromosome become distinct. তাহলে 4টে ক্রোমোজোম কি হলো, পরস্পর থেকে আলাদা হয়ে গেল, অ্যান্ড অ্যাপিয়ার অ্যাজ টেট্রাড, এবং সেটা দেখতে একটা টেট্রাডের মতো, অর্থাৎ টেট্রাড মানে 4খানা ক্রোমোজোম রয়েছে এরকম টেট্রাডের মতো দেখতে হলো। দিস স্টেজ ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য অ্যাপিয়ারেন্স অফ রিকম্বিনেন্ট নোডিউল। তাহলে এই স্টেজে প্রথম, এখানে তো আমার সাইন্যাপটোনিমাল কমপ্লেক্সের মাধ্যমে এই যে ট্রান্সভার্স ফিলামেন্টের মাধ্যমে সিস্টার ক্রোম্যাটিডগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে আছে, এবং একটা জায়গাতে তোমার কী হয়েছে, তারা একটা রিকম্বিনেন্ট নোডিউল ফর্মেশন করেছে। এই রিকম্বিনেন্ট নোডিউলটা কী করবে, জেনেটিক রিকম্বিনেশন ফার্স্ট স্টেপ, এবং এটা ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স অফ প্যাকেটিন স্টেজ। The sites at which crossing over occur between non-sister chromatids. তাহলে এই যে রিকম্বিনেশন নোডিউল যেখানে ফর্মেশন হয়েছে সেই জায়গা থেকে আমাদের কি হবে, তোমার এই
কাজটা শুরু হবে, অর্থাৎ ক্রসিং ওভারের কাজটা শুরু হবে। ক্রসিং ওভার ইজ দ্য এক্সচেঞ্জ অফ জেনেটিক ম্যাটেরিয়াল বিটুইন টু হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে দুটো হোমোলোগাস ক্রোমোজোম, হোমোলোগাস শব্দের অর্থ কি? হোমো মানে একই, লোগোস মিনস হচ্ছে যেখানে ক্রোমোজোম নাম্বার, সেখানে জিনের নাম্বার, জিনের লোকেশন, শেপ, সাইজ সব কিছু একই রকম হবে। দুটো হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোম্যাটিডের মধ্যে খণ্ডাংশের বিনিময় অর্থাৎ সেগমেন্টের বিনিময় ঘটবে, এক্সচেঞ্জ হবে, সেটা হচ্ছে ক্রসিং ওভার। ক্রসিং ওভার ইজ অলসো এনজাইম মেডিয়েটেড প্রসেস অ্যান্ড এনজাইম ইনভলভ ইজ কল্ড রিকম্বিনেজ। এবার এটা একটা এনজাইম মেডিয়েটেড প্রসেস। কীভাবে হচ্ছে দেখো, প্রতিটি ক্রোমোজোমের ভিতর ক্রোম্যাটিড, দুটি নন সিস্টার ক্রোম্যাটিড যখন এখানে আসলো, এই মানে পরস্পর সংস্পর্শ আসলো, তখন এখানে প্রথম কাজ করলো কে? এখানে প্রথম কাজ করলো তোমার এন্ডোনিউক্লিয়েজ বলে একটা এনজাইম। এন্ডোনিউক্লিয়েজের কাজ হচ্ছে এই ক্রোমোজোমটাকে নিক করে দেয়, এই অংশ থেকে এটা কেটে দেওয়া, এটাকে এই অংশ থেকে কেটে দেওয়া, নিকিং করা। তারপর সেখানে এটাকে বলে নিকিং বলে। এন্ডোনিউক্লিয়েজের মাধ্যমে তাহলে কী হলো? নিকিং হলো, নিকিং। এবার হচ্ছে কি, আনঅ্যান্ডোসেব দুটি গ্যাপের অন্তর্বর্তী ডিএনএ স্ট্র্যান্ডগুলো মাতৃস্ট্র্যান্ডে বিচ্ছন্ন। এবার এই যে পেঁচে আছে, এবার হচ্ছে এক নম্বর এন্ডোনিউক্লিয়াস হলো, 2 নম্বর হচ্ছে আনউইন্ডেজ। আনউইন্ডেজ শব্দের অর্থ, আনউইন্ডেজ এই এনজাইমটার মাধ্যমে কি হচ্ছে, প্যারেন্টাল ক্রোমোজোম থেকে ক্রোমোজোমের খণ্ডাংশগুলো আলাদা হয়ে গেল, সেপারেট হয়ে গেল। এরপরে হচ্ছে এরপরে আর প্রোটিন বা ডিএনএ লাইগেজের মাধ্যমে, বা ডিএনএ লাইগেজ এর মাধ্যমে তোমার কি হচ্ছে, আবার সেটা জোড়া লেগে গেল, ডিএনএ লাইগেজের মাধ্যমে আবার জোড়া। তাহলে প্রথমে কাজ করলো কার দ্বারা? এন্ডোনিউক্লিয়াসের মাধ্যমে, তারপর আনউইন্ড হয়ে গেল এবং প্রধান ক্রোমোজোম থেকে আলাদা হয়ে গেল আনউইন্ডেজের মাধ্যমে, তারপর আবার আরএনএ প্রোটিন বা ডিএনএ লাইগেজের মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গেল। তাহলে এন্ডোনিউক্লিয়াস আবার কেউ মাঝে মধ্যে, হ্যাঁ আবার এন্ডোনিউক্লিয়াস, তাহলে এখানে এন্ডোনিউক্লিয়াস, আনউইন্ডেজ, আর প্রোটিন বা ডিএনএ লাইগেজকে একসঙ্গে আমরা রিকম্বিনেজ, আরেকটা এনজাইম থাকে সেখানে এক্সোনিউক্লিয়েজ বলা হয়, এক্সোনিউক্লিয়েজ। ওটা মাঝে মধ্যে তোমার ডিএনএ খণ্ডাংশটা কেটে বাদ হয়ে যায়, খুব রেয়ার কেসে। এই সবগুলোকে একসঙ্গে আমরা বলছি রিকম্বিনেজ এনজাইম, রিকম্বিনেজ। তো বলে যদি পরীক্ষায় যে রিকম্বিনেজ এনজাইম কী জিনিস, রিকম্বিনেজের উপাদান হচ্ছে এন্ডোনিউক্লিয়েজ, যেটা নিকিং করছে, এক্সোনিউক্লিয়েজ মানে কোনো সময় সেটা ক্রোমোজোম কেটে বাদ দিয়ে দেওয়া হয়। আবার হচ্ছে আনউইন্ডেজ এবং আর প্রোটিন বা ডিএনএ লাইগেজকে একসঙ্গে আমার বলা হয় রিকম্বিনেজ এনজাইম। ক্রসিং ওভার লিডস টু রিকম্বিনেশন অফ জেনেটিক ম্যাটেরিয়াল। এর ফলে কী হচ্ছে, জেনেটিক ম্যাটেরিয়াল নতুনভাবে পুনঃসংযুক্ত হচ্ছে। রিকম্বিনেশন বিটুইন হোমোলোগাস ক্রোমোজোম ইজ কমপ্লিটেড বাই দ্য প্যাকাইটিন স্টেজের পুরো রিকম্বিনেশন জিনিসটা কমপ্লিট হয়ে গেল। তো ক্রসিং ওভারের গুরুত্ব কি? ক্রসিং ওভারের ফলে জেনেটিক এক্সচেঞ্জ ঘটার ফলে নতুন জেনেটিক কম্বিনেশন তৈরি, প্রথম পয়েন্ট, যার ফলে এই নেচারে এত রকমের ভ্যারিয়েশন এসছে। ক্রসিং ওভার প্রমাণ করে যে জিনগুলো ক্রোমোজোমের উপরে রৈখিকভাবে অবস্থান করে এবং ক্রসিং ওভারের দ্বারা তোমার জেনেটিক ম্যাপ বা ফিজিক্যাল ম্যাপ তৈরি করা যায় এবং এই লাইনের অ্যারেঞ্জমেন্ট অফ লিঙ্ক জিনগুলোর অবস্থান রৈখিকভাবে আছে সেটা প্রমাণ করা যায়। এরপরে চলে আসছে আমাদের ডিপ্লোটিন স্টেজ। তাহলে ডিপ্লোটিন স্টেজের প্রধান কাজ হচ্ছে যে কায়াজমা ফরমেশন করা এবং কায়াজমা থেকে জিনিসগুলো খুলে নেওয়া। অর্থাৎ বলছে এখানে দ্যাট বিগিনিং ডিপ্লোটিন রিকগনাইজ বাই দ্য ডিসলিউশন অফ দ্য সাইনাপটোনিমাল কমপ্লেক্স। তা যে সাইনাপটোনিমাল কমপ্লেক্সটা জোড়া লাগিয়েছিল, সে জোড়া লাগিয়েছিল ক্রসিং ওভার ঘটেছিল, সেটাকে আবার ডিজলভ হতে শুরু করলো, কারণ ওটা সেপারেশন হবে। ডিজলভ টেন্ডেন্সি রিকম্বাইন্ড হোমোলগাস ক্রোমোজোম দ্য বায়োভ্যালেন্ট টু সেপারেট ফ্রম ইচ আদার। এবং যখন রিকম্বিনেন্ট কমপ্লেক্স সাইনাপটোনিমাল কমপ্লেক্স ডিজলভ হবে, তখন তারা পরস্পরের থেকে সেপারেট হয়ে যাওয়ার চেষ্টা করবে এবং এখানে ফর্মেশন হবে তার জন্য কায়াজমাটা। তাহলে ডিপ্লোটিন স্টেজের প্রধান ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে কায়াজমাটা ফর্মেশন এবং হচ্ছে টার্মিনালাইজেশন। তাহলে 1 নম্বর হচ্ছে কি কায়াজমা ফর্মেশন, আর 2 নম্বর হচ্ছে টার্মিনালাইজেশন। টার্মিনালাইজেশন মানে হচ্ছে এই যে কায়াজমাটা ফর্মেশন হলো, এটা প্রান্তের দিকে তোমার মুভ করবে, অর্থাৎ
বাইরের দিকে মুভ করে, যার ফলে ক্রোমোজোমাল এক্সচেঞ্জ ঘটবে। তাহলে এখানে দুটো কাজ হলো, একটা হচ্ছে কি কাইজমা ফরমেশন এবং সেটা প্রান্তের দিকে মুভ হওয়া অর্থাৎ টার্মিনালাইজেশন হওয়া। এরপর লাস্ট স্টেজ হলো আমাদের ইন oocytes and some vertebrates diplotin can last for month or year। কিছু ক্ষেত্রে oocyteর ক্ষেত্রে ভার্টিব্রাটা প্রাণী রয়েছে তাদের oocyteর ক্ষেত্রে এই ডিপ্লোটিন স্টেজটা তোমার মাস থেকে বছর পর্যন্ত থাকতে পারে। এরপর ফাইনাল স্টেজ হচ্ছে তোমার ডায়াকাইনেসিস। ফাইনাল স্টেজটার নাম হচ্ছে ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিস হচ্ছে মেনলি এখানে দেখো এখানে যেমন নিউক্লিয়াস ছিল, এখানে নিউক্লিওলাস ছিল। এর প্রধান কাজ হচ্ছে নিউক্লিওলাস অ্যান্ড নিউক্লিয়ার মেমব্রেন ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। নিউক্লিয়ার মেমব্রেন ডিসঅ্যাপিয়ার হবে এবং সেন্ট্রিওলগুলো ঠিক দুপাশে সেন্ট্রিওলগুলো চলে যাবে এবং সেখানে অ্যাস্টার রশ্মি ফর্মেশন হওয়া শুরু করবে। এবং এখান থেকে স্পিন্ডেল ফাইবার মানে সুতোর মতো স্পিন্ডেল ফাইবার তৈরিতে শুরু করবে এখান থেকে। এখানে ক্রোমোজোমগুলো অনেকটা বেটে হয় এবং অনেকটা মোটা হয়ে যায়, অর্থাৎ এখানে কি হচ্ছে ক্রোমোজোমগুলো আকারে ছোট স্মল হয় এবং সেগুলো থেকে স্মল এবং থিক ক্রোমোজোম। তো সবচেয়ে পাতলা ক্রোমোজোম ছিল লেপ্টোটিন পাতলা এবং লম্বা সরু সুতোর মতো ক্রোমোজোম ছিল লেপ্টোটিন দশায়, কিন্তু এই দশাতে এসে স্মল হলো এবং সাম থিক হয়ে গেল। এখানে ডিসলিউশন হওয়ার পর দুটো ক্রোমোজোম সেপারেট হয়ে গেল এবং আলটিমেট ক্রোমোজোম তোমার সব পরস্পর থেকে সেপারেট হওয়ার ফলে দুটো আলাদা ক্রোমোজোম তৈরি করে নিল। এভাবে পুরো সেপারেশন হয়ে গেল এবং ক্রোমোজোম খণ্ডাংশটা বিনিময় ঘটে গেল এখানে। এখানে লেপ্টোটিন অংশ যেখানে সবচেয়ে ক্রোমোজোমগুলো লম্বা ছিল, লেপ্টোটিন অংশে কী হলো, এখানে ক্রোমোজোমগুলো কনডেন্স হলো, ক্রোমোজোমগুলো থিন হলো, লং হলো, বিটস পুঁথির মালার মতো ক্রোমোজোম উপরে দেখা গেল। ক্রোমোজোমগুলো তোমার প্রান্তের সেন্ট্রিওলের দিকে থাকছে বলে একে বাকেট স্টেজ বলা হয়ে থাকে, বোকে স্টেজও বলা হয়ে থাকে। ওকে, তারপর তোমার জাইগোটিন আসলে মানে এখানে সাইনেপ্টোনিমাল কমপ্লেক্স তৈরি হলো এবং ক্রোমোজোমগুলো এক পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গেল। প্যাকেট স্টেজে ক্রসিং ওভার ঘটলো। ডিপ্লোয়েড স্টেজে কী হলো, এখানে কাইজমা ফর্মেশন করলো, কাইজমা অ্যাপিয়ার করলো এবং টার্মিনালাইজেশন ঘটলো। তাহলে এখানে হোমোলোগাস ক্রোমোজোমগুলো মুভ ফার্দার করলো, এখানে কি নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়াস ডিসঅ্যাপিয়ার করলো, সেন্ট্রিওলগুলো দুপাশে চলে গেল, অ্যাস্টার রশ্মি ফর্মেশন হলো, বেমতন্তু ফর্মেশন হওয়া শুরু করলো। ওকে, এরপর আমরা চলে আসছি তোমার মেটাফেজ 1। তো মেটাফেজ 1 মানে হচ্ছে যেখানে ক্রোমোজোমগুলো একটা নির্দিষ্ট, এই যে মেটাফেজ 1-এ দেবে ক্রোমোজোমগুলো একটা নির্দিষ্ট বিষুব অঞ্চলে এসে জমা হচ্ছে সেন্ট্রিওল থেকে। সেন্ট্রিওলগুলো তোমার বেমতন্তুগুলো এসে তোমার যুক্ত হচ্ছে সেন্ট্রোমিয়ার অংশের সঙ্গে। দ্য বাইপোলার ক্রোমোজোম অ্যালাইন অন দ্য ইকুয়াটোরিয়াল প্লেট। মেটাফেজ এর সবচেয়ে মানে আসল ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে যে বিষুব অঞ্চল অর্থাৎ ইকুয়াটোরিয়াল প্লেটে ক্রোমোজোমগুলো সজ্জিত হবে। দ্য মাইক্রোটিবিউল ফ্রম দ্য অপোজিট পোল, মানে এখানে ধরে যদি হয় তাহলে এখানে ক্রোমোজোমগুলো ধরে নাও সজ্জিত হয়ে গেল। সেন্ট্রিওল থেকে তখন আসার ফলে এখানে 6 থেকে সেন্ট্রোমিয়ার অংশে কী রয়েছে, সেন্ট্রোমিয়ার অংশ একটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অংশ থেকে 6 থেকে 8খানা মাইক্রোটিবিউল বেরোবে, যেটাকে আমরা কাইনেটোকর বলি। এখান থেকে 6 থেকে 8টা তোমার মাইক্রোটিবিউল বেরোবে, এটাকে আমরা কাইনেটোকর বলি এবং এই সেন্ট্রোমিয়ার অংশে তোমার বেমতন্তুটা এসে যুক্ত হবে, দা হোমোলগাস ক্রোমোজোমে যুক্ত হবে। এরপর চলে আসছে অ্যানাফেজ 1। অ্যানাফেজ মানে হচ্ছে এবার ক্রোমোজোমগুলো অপোজিট পোলের দিকে তোমার ট্রান্সফার হবে, অর্থাৎ ক্রোমোজোমগুলোর সেপারেশন শুরু হবে। দ্য হোমোলগাস ক্রোমোজোম সেপারেট ওয়াইল সিস্টার ক্রোমাটিডস রিমেন অ্যাসোসিয়েটেড টু দ্য সেন্ট্রোমিয়ার। তাহলে এখানে কি হচ্ছে, এখানে তোমার যে সিস্টার ক্রোমাটিডগুলো ছিল সমস্ত ক্রোমোজোম সেগুলো সেপারেট হচ্ছে না, শুধুমাত্র ক্রোমোজোমের সেপারেশন ঘটছে। অর্থাৎ আমরা যে হোমোলগাস ক্রোমোজোম পেয়েছিলাম
সমস্ত ক্রোমোজোম, সেই সমস্ত ক্রোমোজোমগুলোর তোমার এবার পৃথক হয়ে গেল, ক্রোমাটিডগুলো সেপারেশন হলো না, এ দুটো এটা চলে গেল এইদিকে, এটা চলে গেল এইদিকে, এখানে ক্রোমাটিড সেপারেশন হলো। এবার টেলোফেজ স্টেজ এসে কী হলো, টেলোফেজ স্টেজে এসে তোমার দ্য নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়াস রিঅ্যাপিয়ার। তো আবার টেলোফেজ স্টেজ এসে নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়াস সব আবার নতুনভাবে ফিরে আসলো। Although in many cases the chromosomes do undergo some dispersion, they do not reach the extremely extended state of the interphase nucleus, the stage between two meiotic division called interkinesis. দুটো মিওটিক ডিভিশনের মধ্যবর্তী পর্যায়কে আমরা বলছি কি ইন্টারকাইনেসিস। There is no replication of interkinesis. ইন্টার মানে দুটো মিওসিসের মধ্যবর্তী পর্যায়, যখন তোমার এই সেপারেশনটা হচ্ছে না অনেক সময়, তখন সেটাকে ইন্টারকাইনেসিস বলে। ইন্টারকাইনেসিসে ডিএনএ ডুপ্লিকেশন ঘটে না, কিন্তু ক্রোমোজোমের সেপারেশনটা ঠিকঠাকভাবে ঘটে না। এরপর আমরা চলে আসছি কি ইন্টারকাইনেসিস ফলার প্রয়াস। এবার ইন্টারকাইনেসিসের পরে তোমার কি শুরু হয়েছে প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 এবং টেলোফেজ 2, পরের স্টেজগুলো শুরু হয়ে যাচ্ছে। তো প্রোফেজ 2 ক্ষেত্রে আগে এখানে প্রোফেজ 2টা অনেক ছোট হয়। এ দশায় অতি সরল সংকেত ক্রোমোজোমগুলো বেটে এবং মোটা হতে শুরু করে এখানে ক্রোমোজোমগুলো, কারণ এটা যখন ক্রোমোজোম সেপারেশন হয়েছে এরপরে কি হবে ক্রোম্যাটিডের সেপারেশন হয়েছে। মানে মিওসিস 1 আমার কি হলো, হোমোলোগাস যে ক্রোমোজোমগুলো ছিল সেই ক্রোমোজোমগুলো একসঙ্গে থেকে গেল, সে ক্রোম্যাটিডের সেপারেশন, সিস্টার ক্রোম্যাটিডের সেপারেশন ঘটলো না, এটা সেপারেশন হয়েছে। এবার মিওসিস 2 এর কাজ হচ্ছে যে এই ক্রোম্যাটিডগুলো সেপারেশন ঘটবে। এবার এখানে ক্রোমোজোমের সেপারেশন না, ক্রোম্যাটিডের সেপারেশন ঘটবে, ক্রোম্যাটিডগুলোর সেপারেশন ঘটবে। তো মিওসিস 2 is initiated immediately after সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস হওয়ার পরে কি হচ্ছে, আবার মিওসিস 2 তৈরি হয়ে গেল। বিফোর দ্য ক্রোমোজোমস হ্যাভ ফুললি ইলংগেটেড, ক্রোমোজোমগুলো লম্বা হচ্ছে এবং বড় হচ্ছে, পাতলা হচ্ছে। ইন কন্ট্রাস্ট টু মিওসিস 1, মিওসিস 2 ইজ রিজেম্বল নর্মাল মাইটোসিস। মিওসিস 2কে বলা হয় কি নর্মাল মাইটোসিস ডিভিশনও বলা হয়, কারণ এখানে সিম্পল মাইটোসিস যে কাজগুলো হয়েছিল সেখানে ঘটে থাকে। নিউক্লিয়ার মেমব্রেন ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, আবার প্রোফেজ 2 এর শেষের দিকে নিউক্লিয়ার মেমব্রেন ডিসঅ্যাপিয়ার হয়, নিউক্লিয়াস ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, ক্রোমোজোম অ্যাগেন বিকাম কম্প্যাক্ট, ক্রোমোজোমগুলো আবার কম্প্যাক্ট হয়ে যায়। মেটাফেজ 2 আবার সেগুলো কী হচ্ছে, আবার ইকুয়েটোরিয়াল প্লেনে অবস্থান করবে, এখানে সেন্ট্রাল অপোজিট পোলে থাকার ফলে বেমতন্তু তৈরি করবে, অ্যাস্ট্রাল রশ্মি তৈরি করবে। অ্যানাফেজ 2 এসে আবার কী হয়, ক্রোমোজোমগুলো সেপারেশন হবে, এবার ক্রোম্যাটিডগুলোর সেপারেশন করবে। দেখো ক্রোম্যাটিড, এখানে ক্রোমোজোমের সেপারেশন ঘটেছিল হোমোলগাস ক্রোমোজোমগুলোর, এখানে ক্রোম্যাটিডের সেপারেশন ঘটবে, সেপারেশন করবে। টেলোফেজে আবার নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস অ্যাপিয়ার করবে এবং সেটা রিচ বা ফারার মাধ্যমে সেপারেট হয়ে 4টি হ্যাপ্লয়েড কোষ তৈরি করবে এরা। এবার টেলোফেজ 2 হলো 4টি হ্যাপ্লয়েড কোষ তৈরি হয়ে গেল, 4 হ্যাপ্লয়েড ডটার সেল এখানে তৈরি হয়ে গেল। ক্লিয়ার? এরপর আমরা আসছি কি মিওসিসের তাৎপর্য, সিগনিফিকেন্টটা কি। প্রথম হচ্ছে কি মিওসিস ইজ দ্য মেকানিজম বাই হুইচ কনভার্সন অফ স্পেসিফিক ক্রোমোজোম নাম্বার অফ ইচ স্পিসিস অ্যাচিভ অ্যাক্রস জেনারেশন সেক্সুয়াল রিপ্রোডাকশন অর্গানিজম। ইভেন দ্য প্রসেস প্যারাডক্সিক্যালি রেজাল্ট রিডাকশন অফ ক্রোমোজোম নাম্বার বাই হাফ, ইট অলসো ইনক্রিজ দ্য জেনেটিক ভ্যালু। মানে ধরে নাও আমাদের ফাদার এবং মাদার, এদের মধ্যে কি হচ্ছে, প্রথমে ক্রোমোজোম নাম্বার হচ্ছে 2n = 46, তাহলে মিওসিস 1 এর প্রধান কাজ হচ্ছে এখানে গ্যামেট ফরমেশন করা, 23 গ্যামেট ফরমেশন হলো। এবার এই গ্যামেটটা যখন ফরমেশন হলো এখানে মিওসিস 1 এবং মিওসিস 2 দুটোই হয়ে গেল কিন্তু, এবং এই মধ্যখানে মিওসিসে কি ঘটনা ঘটলো, তোমার ক্রসিং ওভার ঘটলো, ক্রসিং ওভার যেখানে জেনেটিক রিকম্বিনেশন ঘটার পর নতুন নতুন ক্যারেক্টার ফরমেশন হচ্ছে, ক্রসিং ওভার হলো। ক্লিয়ার? এবার এই দুটো গ্যামেট যখন আবার ফার্টিলাইজেশন বা নিষেক করলো তখন আবার আমাদের ক্রোমোজোম নাম্বার রিস্টোর হয়ে গেল, 46 হয়ে গেল। কিন্তু এই 46 ক্রোমোজোম নাম্বার আর ফাদারের বা মাদারের 46 ক্রোমোজোম নাম্বারের মধ্যে কিন্তু ডিফারেন্স হয়েছে কি ক্রসিং ওভার। তারপরে এখানে কী এসছে, ভ্যারিয়েশন এসছে। তাহলে ক্রসিং ওভারের কাজ হচ্ছে, এক নম্বর হচ্ছে গ্যামেট ফরমেশন করা, দ্বিতীয় নম্বর ক্রসিং ওভারের মাধ্যমে জেনেটিক ভ্যারিয়েশন আনা, 3 নম্বর হচ্ছে এই প্রকৃতিতে ক্রোমোজোমের ভারসাম্যকে বজায় রাখা, অর্থাৎ ক্রোমোজোম নাম্বার যাতে চেঞ্জ না হয় সেই ভারসাম্যকে বজায় রাখা।
কোনো সময় এই রিকম্বিনেশন নডুলের ক্রসিং হওয়ার ফলে কী হচ্ছে, এখানে তোমার অনেক সময় মিউটেশন হচ্ছে বা ভ্যারিয়েশন হচ্ছে, ফলে নতুন নতুন ক্যারেক্টারিস্টিক্স ফিচার ফরমেশন হচ্ছে। এই ছিল আমার মিউসিসের শেষ। তো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো। থ্যাংক ইউ অ্যাগেইন।